তো বুঝে গেছে। আর এই চারটা অক্ষরের ভিতরে সিরিয়ালে আগেই কোনটা ঘটে মোট জনসংখ্যার ভিতরে? সংক্রমণের ঝুঁকির পূর্ণ জনসংখ্যাটা আগে। এরপর ওর ভিতর থেকে কিছু লোক সংক্রমিত হয়ে যাচ্ছে, এরপরে তার ভিতর থেকে আবার আস্তে আস্তে কিছু অবসান হচ্ছে, হয় ভালো হচ্ছে, নাহলে মারা যাচ্ছে, নাহলে তার টিকার মাধ্যমে তাদেরকে ঝুঁকি মুক্ত করা হচ্ছে। আচ্ছা, এখন আরেকটা বিষয় হলো আদি সময়ে বা শুরুর সময়ে এস আই এবং আর লেখে টি ইকুয়াল টু 0 সময় সংক্রমণ উপযোগী জনসংখ্যা এভাবে প্রকাশ করা হয়। এটা মানে আদি অবস্থায় জনসংখ্যা, এটাকে আর একবার প্রকাশ করা হবে। তাহলে দুইটা ব্যবস্থা দেখো, এস অফ 0 বা এস এর নিচে, এবং এই মানটা অবশ্যই 0 থেকে 4 যেতে। তাহলে আমরা যে সময়টাকে শুরুর সময় বলো, যখন এই রোগে আক্রান্ত হওয়ার উপযোগী জনসংখ্যা যথেষ্ট আছে, অর্থাৎ এটা কখনো 0 সমান হতে পারবে না, এটা 0। কিছু মানুষ তো রোগীতে থাকবে। এরপরে টি ইকুয়াল টু 0 সময় সংক্রমিত জনসংখ্যা আই এইভাবে লেখা হবে, অথবা 0 থেকে 4 এর অর্থ আমাদের যখন কোন স্থানে কমপক্ষে 1 বা 2 রোগ আক্রান্ত হয়েছে, সেই সময়টাকে স্টার্টিং সময় ধরো, মানে রোগ শুরু হলে তো কিছু না কিছু রোগ তো ওখানে কি ব্যক্তি আক্রান্ত আছে। আর টি ইকুয়াল টু 0 সময় অপসারিত জনসংখ্যা আর অথবা এইটা সর্বদাই 0। কেন? কারণ রোগে আক্রান্ত হওয়ার সাথে সাথে তো আর মানুষ সুস্থ হয় না, সুস্থ হতে তো সময় লাগে। তাহলে আদি অবস্থা কিন্তু এরকম, আক্রান্তের সাথে সাথে কি মারা যায়? সে তো রোগ তার ভিতরে তো ক্রমান্বয়ে তার সব ইমিউন সিস্টেম নষ্ট করে দিবে, তার অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট অকেজ করে দেবে, তারপর তো মারা যাবে। অথবা বডি তার সাথে ফাইট করে জীবন ধ্বংস করে তাকে সুস্থ করে দেবে, এই তো। তাহলে এই আদি সময় এইটা 0, কারণ স্টার্টিং সময় রোগ হইল, সে মুহূর্তের মধ্যে আবার ভালো হয়ে গেল। আচ্ছা, এই একটা ব্যবস্থা তাহলে আমাদের আদি সময়ে। আর এসআই এর মানে আমাদের সাধারণত এইভাবে লেখা হয়, এইভাবে এস আই। আর একটা বিষয় হলো, এখন এই মডেলটার গাণিতিক প্রকাশ লাগে। প্রকাশ গাণিতিক প্রকাশ মানে অন্তরক সমীকরণ। সকল মডেলের গাণিতিক প্রকাশ কি দিয়ে হচ্ছে? অন্তরক সমীকরণ। আমরা যখন প্রথম চ্যাপ্টারে গাণিতিক প্রকাশ করছি মডেলে, কয়টা অন্তরক সমীকরণ লাগছিল? এক প্রজাতির জনসংখ্যা নিয়ে কাজ করছিলাম না? যখন 3 নম্বর চ্যাপ্টার পড়লাম, তখন কয়টা সমীকরণ ব্যবহার করছিলাম? এই যে লাস্ট যে আমরা 10-12 দিন পড়লাম, সমীকরণ কয়টা লাগছিল? 2টো। শিকারের জন্য একটা, শিকারের জন্য একটা। এই চ্যাপ্টার পড়তে আমাদের সমীকরণ লাগবে কয়টা? 3টা সমীকরণ লাগবে।
কখনো দুটো, কখনো তিনটা, কখনো চারটা। বুঝে না কথাটা? এসআই যদি মডেলটা করি, তাহলে দুটো কারণ এস একটা আই একটা, তাহলে এই দুটো জনসংখ্যার দুটো সমীকরণ লাগবে এসআই মডেল। যদি এসআই এর মডেল করি তাহলে তিনটা আমাদের সমীকরণ এসআই, এস এর জন্য একটা, আই এর জন্য একটা, আর এর জন্য একটা। এস ই আই এর জন্য চারটা। কত সহজ! অর্থাৎ যে কয়টা অক্ষর সেই কয়টা সমীকরণ। আমরা সাধারণত এসআই এর মডেল করবো। আমাদের কয়টা সমীকরণ? তিনটা সমীকরণ। আমি সমীকরণ তিনটা লিখি, তারপরে আগে সমীকরণ তিনটা চেহারা দেখাবো। এই তিনটেই সমীকরণই মুখস্থ করে প্রত্যেক দিনই এ নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখো এসআই মডেলের গাণিতিক প্রকাশ ds by dt minus r d I by dt এই অর্ডারটা তো আমাদের যে কোনো মূল্য মুখস্থ রাখতে হবে। এই সব আলোচনা এই যদি সব আলোচনা শুরু হবে এই তিনটে সমীকরণ। তাহলে এস এর জন্য একটা অন্তরক সমীকরণ, আই এর জন্য একটা অন্তরক সমীকরণ, আর এর জন্য একটা অন্তরক সমীকরণ। এই অন্তরক সমীকরণে মোট চলক হিসাব করে বের করো। মোট চলক হলো চারটা। চলক কয়টা? এস, আই, আর এবং টি। তাহলে এসআই এর মডেলে মোট চলক হলো চারটা, তিনটা অধীন চলক এসআই আর একটা স্বাধীন চলক টি। পরামিতি হলো দুটো মাত্র, আর এবং ই। দুটো পরামিতি, চারটা চলক, তিনটা সমীকরণ। এই সমুদ্র সমীকরণগুলো সব এক ক্রমের। কয় ক্রমের? রৈখিক না অরৈখিক সমীকরণগুলো? রৈখিক। বুঝলাম কেমন? গুণ আকারে নাই তো কিছু। গুণ আকারে নাই? না। এসআই গুণ আকারে আছে। তাহলে এই তিনটা সমীকরণের প্রথম দুইটা অরৈখিক, 3 নাম্বারটা একটা। প্রথম দুইটা অরৈখিক আর 3 নাম্বারটা। বুঝে আসছে? তা এই সমীকরণ তিনটার জন্য আমাদের যে অ্যাজাম্পশন, মানে সমীকরণ তিনটা তৈরি করা, যে এইটা তোমার বইয়ের 140 পৃষ্ঠায় এই বিষয়টা আছে। এসআই এর মডেলের অন্তর্নিহিত স্বীকার্যগুলি। এসআই এর মডেলের অন্তর্নিহিত, আচ্ছা ওইটা আমরা মুখস্থ করতে হবে এবং আমরা ওইটার উপর ভিত্তি করেই এই মডেল তৈরি করা হচ্ছে, গাণিতিক প্রকাশ। আচ্ছা, এখন এসআই মডেলে তাহলে সমীকরণ কেমন হবে? প্রথম দুইটা যদি হয়
এইটা তাই তো। তাহলে এসআই মডেলের জন্য সমীকরণ হচ্ছে আমাদের দুটো। আর উপরে দুটো এইটা আমাদের থাকবে না। কেন থাকবে না বলো তো? এটা অপসারী এইটা নাই, এইটা না থাকা মানে দুইটা নেই। তাহলে প্রথম দুইটা সমীকরণের এইটুকু নাই, মানে মাইনাস আর এস আই আর আর। তাহলে এসআই মডেলে যখন আমরা প্রশ্ন করবো তখন দেখবো যে আমাদের এইটুকু, এইটা না থাকে আমাদের তো এসআই মডেল। তাই একটু লেখো এসআই এর মডেলের অন্তর্নিহিত স্বীকার্য সমূহ। এদিকে আমরা আলোচনা আজকে শেষ করব। এসআই এর মডেলের অন্তর্নিহিত স্বীকার্য। সংক্রমণ যোগ্য, সংক্রমণ নাম্বার 1, সংক্রমণ যোগ্য জনসংখ্যার পরিবর্তনের হার সংক্রমণযোগ্য জনসংখ্যার পরিবর্তনের হার। কার কথা বলতেছে? ডিএস বাই ডিটি। এইটা কি বলা হয়? সংক্রমণযোগ্য জনসংখ্যার পরিবর্তনের হার। সর্বদাই সংক্রমিত জনসংখ্যার দিকে সর্বদাই কি লিখেছ? সংক্রমিত জনসংখ্যার দিকে। আচ্ছা, এই কথা একটু পরে আসবে, সর্বদাই পরে কথাটা কেটে দাও, অন্য কথা আছে। বর্তমান, সর্বদাই বর্তমান সংক্রমণযোগ্য, সংক্রমণযোগ্য ও সংক্রমিত জনসংখ্যার সমানুপাতিক হবে। এর অর্থ হলো এই যে আমাদের এই যে দুইটা গুণফল আছে দেখেছো, এসআরআই, এসআই এর গুণফল হলো ওই যে সমানুপাতিক হবে, কথা বলা আছে না? একটা হলো সংক্রমণযোগ্য আর একটা হলো কি সংক্রমিত। তাহলে আমাদের জনসংখ্যা যত বেশি সংক্রমিত হবে ওখানে সংক্রমণযোগ্যের হারও তত বাড়বে। কেন? সংক্রমিত জনসংখ্যার সংস্পর্শে যারা থাকবে তাদের ঝুঁকি আরো বেড়ে যাবে। তাহলে ডিএস বাই ডিটি, এই যে ডিএস বাই ডিটি, এইটা এস এরও সমানুপাতিক, আর ডিএস বাই ডিটি এইটা আই এরও সমানুপাতিক। এই কথাই বলা হয়েছে। আর এই দুইটা সমীকরণকে একত্রিত করলে ডিএস বাই ডিটি এস আই, এইটাকে ইকুয়াল বানাতে গেলে একটা পরামিতি লাগে। এই পরামিতিটা মাইনাস চিহ্ন নেওয়া হয়। মাইনাস এইটা কিন্তু এইভাবে তৈরি হয়েছে একটা। মাইনাসটা কেন হয়েছে? মাইনাসটা এই কারণে হয়েছে, যত বেশি লোক আক্রান্ত হবে, যত বেশি আক্রান্ত হবে তাহলে এস কমে যাবে, আই বেড়ে যাবে, হয়ে যাবে না? এই কমে যাবে, এই জন্য এই মাইনাস হারটা তত কমে যাবে।
যত বেশি আক্রান্ত হবে, আক্রান্তের উপজীবী সংখ্যা কমে আসছে না, কি বুঝছো? এক সময় যে সবাই আক্রান্ত হয়ে যায়, তার S0, তার এসটা আস্তে আস্তে কমতে থাকে, যত আই বাড়তে থাকে এস কমতে থাকে। এই যে কমতে থাকে, এই জন্য এই হারটা কমতে থাকে, এই জন্য এই মাইনাসটা হলো আই বাড়লে এস কমে। বুঝে আসছে? আর ডি টি বাই ডি আই বাই ডিটি, এটার জন্য এই প্লাসটা কেন? যত আই বাড়ে এইটাও বাড়ে, যত আই বাড়ে। এখান থেকে আবার যারা সুস্থ হয়ে যায় তাদের তো বাদ দিতে হয়, কারণ আমরা যারা অসুস্থ হয়েছে তাদের ভিতর থেকে যারা সুস্থ হচ্ছে তাদেরকে কি করতে হয়? তাদের বাদ দিয়ে তারপরে তো অসুস্থ হয়। এই জন্য এইটা বিয়োগ হয়েছে আর এইটা প্লাস হয়েছে, কারণ আই বাড়লে এইটা বাড়ে, আর এখানে আই বাড়লে এইটা কমে, এই জন্য এইটা মাইনাস, এইটা প্লাস, আর এইটুকু হলো সুস্থের জনসংখ্যাটা নাম্বার 2। রোগ বিস্তারের ফলে সংক্রমণযোগ্য জনসংখ্যা সংক্রমিত জনসংখ্যার দিকে ধাবিত হয়। এই জন্যই এই এতক্ষণ আলোচনা করছি, একটা মাইনাস একটা প্লাসের কারণ এটাই, যে রোগ বিস্তারের ফলে যত রোগ বিস্তার করবে তখন এস কমতে থাকবে, আই বাড়তে থাকবে। নাম্বার 3, তাহলে আমাদের এই কথার মাধ্যমে কিন্তু এই দুইটা সমীকরণ যে তৈরি হচ্ছে, এই যে আর বলছে তার বিষয়। এবার এইটা লেখা, অপসারিত জনসংখ্যার পরিবর্তনের হার। অপসারিত নাম্বার 3, অপসারিত জনসংখ্যার পরিবর্তনের হার। সংক্রমিত জনসংখ্যার সমানুপাতিক। সংক্রমিত জনসংখ্যার অর্থাৎ যত বেশি অসুস্থ তত বেশি অপসারণ, যত বেশি অসুস্থ তত বেশি হয় মৃত্যুবরণ করে হোক, না হয় সুস্থ হয়ে হোক, যত বেশি রোগী তত বেশি। সেই নাই। নাম্বার 4, রোগের সুপ্তাবস্থা। রোগের সুপ্তাবস্থা, সুপ্তাবস্থা, সুপ্তাবস্থা সুপ্তাবস্থা অবলিক দিয়া দেখো, ডিম্ব স্ফোটন সময়। যেমন আমাদের 139 পৃষ্ঠে আছে ডিম্ব স্ফোটন সময়, আবার এখানে আছে রোগের সুপ্তাবস্থা, একই কথা। কিন্তু ক্ষুদ্র হওয়ায় ইহা অগ্রাহ্য করা যায়। তাহলে এই যে মডেলে আমাদের যে ই নাই, এই কারণে। আরেকটা বিষয় আছে যে আমরা এই যে SIR মডেল, এখানে যে এনটা রোগ শুরু হওয়া থেকে রোগ মহামারীতে পৌঁছানো পর্যন্ত এর অবস্থা অপরিবর্তিত থাকবে, মানে ওখান থেকে কোনো জনগোষ্ঠী সরাই নেওয়া যাবে না, কি করা যাবে না। যেমন রোগ মহামারী দেখা গেছে, কিছু লোক মনে করে এই দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে গেছে, এইটা হবে না। মানে ওখান থেকে জনসংখ্যা কোথাও যেতেও পারবে না, আসতেও পারবে না। হয় ওইখানে বসে তার মৃত্যুবরণ করতে হবে, না হয় ভালো হয়ে গেল ওই জায়গায় থাকতে হবে।
ওখান থেকে কি করা যাবে না, ওই স্থান ত্যাগ করতে পারবে না। এই 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 মডেলে এইটা কোনো করা যাবে না, মানে রোগের ভয়ে ওখান থেকে পালিয়ে যাওয়া যায়। ওই স্থানে যতটা সময় এই মহামারী চালু থাকবে তত সময় এন অপরিবর্তিত, এন অপরিবর্তিত। অর্থাৎ হয়তো ভালো হয়ে গেলে এইটা বাড়বে, এইটা কমবে, এদের মধ্যে চেঞ্জ হবে, কিন্তু তিনটের যোগফল কি থাকতে হবে? হ্যাঁ, নাম্বার 5, রোগ আবির্ভূত হওয়ার সময় থেকে রোগ আবির্ভূত হওয়ার সময় থেকে মহামারীতে উপনীত হওয়া পর্যন্ত মোট জনসংখ্যা অপরিবর্তিত থাকে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের বিষয়। এখন আমাদের কাজ হবে এই মহামারী মডেলের সমাধান করা। আর একটা বিষয়, যে কোনো মহামারী মডেলে রোগী ছড়িয়ে পড়ে সেখানে কি মানুষ নিশ্চিহ্ন হয়ে যাবে, মানে সেটা পুরো শেষ হয়ে যাবে, না মহামারী থেকে মহামারী ভালো হয়ে ব্যাক করবে, মানে সব মানুষ মারা যাওয়া মানে কি কোনো মহামারী থেকে ধ্বংস হয়ে যাওয়া, অথবা কিছু মানুষ মারা যাওয়ার পরে সব সুস্থ হয়ে যাওয়ার পরে রোগ চলে যাওয়ার মানে কি, যেমন করোনা ভাইরাস, এই মহামারীটা এটা কিন্তু এখান থেকে